আমরা অ্যাড করবো সেটা হচ্ছে নদীর যে বিভিন্ন কাজ, নদীর কী কী কাজ করে আমরা খুব ভালো করে জানি। তাহলে কী কী বললাম? নদীর গতিপথ থেকে আমরা জেনেছি নদীর বহন কাজ, ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, তাই তো? নদীর ক্ষয় কাজ করে, বহন কাজ করে আর সঞ্চয় করে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে নদীর ক্ষয় এবং বহন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে 3 নম্বরে নদীর ক্ষয় কাজের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করে। দেখো, নদীর ক্ষয় কাজের বিভিন্ন পদ্ধতিগুলোকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। কি কি বলো তো? প্রথম হচ্ছে যেটা তোমাদের হচ্ছে কি দ্রবণ ক্ষয়, ঠিক আছে, দ্রবণ ক্ষয়। 2 নম্বর হচ্ছে কি বুদবুদ ক্ষয়। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কি প্রপাত ক্ষয়। 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কি অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় আর একটা তোমার হচ্ছে কি ঘর্ষণ ক্ষয়। বুঝতে পারলে ওটা? আর বহনের পদ্ধতি আছে কটা? বহনের পদ্ধতি হচ্ছে আমাদের 4টে। একটা হচ্ছে দ্রবণ পদ্ধতিতে বহন, 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে কি ভাসমান, 3 নম্বর হচ্ছে কি লম্ফদান, আর 4 নম্বর হচ্ছে তোমার আকর্ষণ বা গড়ানো। বুঝতে পারছো? তাহলে ক্ষয় বহন এই যে দুটো পদ্ধতি আছে, সঞ্চয়ন পদ্ধতি সঞ্চয় জাস্ট ওখানে গিয়ে জমে যায় বা কোনো জায়গায় স্থিতি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই যে ক্ষয় কাজের যে প্রথম বলছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় মানে কি? যে পদ্ধতিতে বা যে ক্ষয় পদ্ধতিতে নদীর জল দ্বারা কি হয় না, কোনো দ্রবীভূত শিলা, কোনো খনিজ লবণ, জিপসাম ইত্যাদি, সৈন্দব লবণ ইত্যাদি যেগুলো থাকে, সেই সমস্ত শিলাগুলো জলে দ্রবীভূত হয়ে যায় বা ক্ষয়ে জলের সাথে মিশিয়ে যায়, তাকে আমরা বলে থাকি দ্রবণ ক্ষয়। যেগুলোকে ক্ষয় কাজ হয়ে যাওয়ার পরে ক্ষয়জাত পদার্থগুলো আমরা চোখেই দেখতে পাই না, যে খনিজ লবণগুলো বলতে গেলে জলের সাথে গুলিয়ে যায় বা মিশ্রিত হয়ে যাচ্ছে, তখন তো আমরা বলছি দ্রবণ ক্ষয়। বুদবুদ ক্ষয় কাকে বলে? যখন ধরো একটা এবার শিলাখণ্ড, শিলাখণ্ড এবং ধরো কোনো কারণে সরু অংশ আছে, ঠিক আছে, এই সরু অংশের মধ্যে যখন যখন জলে ফেলে দেবো, তখন এটা যদি জল থেকে চারিদিকে জল থাকে, তখন এর মধ্যে যে বাতাসটা তখন না এরকম একটা বুদবুদ বুদবুদ আকারে বেরিয়ে আসতে চেষ্টা করবে। এই বাতাসটা মুক্ত হতে চাইবে। যখন এই বাতাসটা মুক্ত হতে যাবে তখন কী হবে? বাতাসটা এই দেয়ালের গায়ে, কিন্তু যে দুপাশের দেয়াল দেখতে পাচ্ছ, এই দুপাশের দেয়ালে কিন্তু একটা চাপ তৈরি করবে। এই দুপাশের দেয়ালে চাপ তৈরি করে তখন কী হবে? এই ফাটলটা আস্তে আস্তে বাড়বে। এই ফাটলটা আস্তে আস্তে কী হবে? ফাটলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একসময় এই শিলাটা দুখণ্ড হয়ে যাবে। তাহলে বুদবুদ শিলা হচ্ছে এটা। বুদবুদ ক্ষয় ভাঙাল বুঝতে পারলে, এই যে একটা বুদবুদ, একটা ছোট্ট বুদবুদ প্রায় 18 কেজি মানে হাতুড়ির ওজনের আঘাতের মতন একটা চাপ তৈরি করতে পারে, শক্তি তৈরি করতে পারে। তারপরে যে প্রপাতকূপ। প্রপাতকূপ মানে কি? প্রপাত ক্ষয়, তাহলে প্রপাতকূপ বলছি, সরি, প্রপাত ক্ষয়। প্রপাত ক্ষয় হচ্ছে যখন কোনো উচ্চ স্থান থেকে যখন আমার জল ঠিকরে পড়ে, ঠিক আছে, যখন আমার জল এখানে ঠিকরে পড়বে কোনো একটা উচ্চ স্থান থেকে, তখন কী হবে? এই জায়গাটা আমার ক্ষয়ে যাবে, এই জায়গাটা ক্ষয় করে গর্ত তৈরি করে দেবে। এই ধরনের ক্ষয়কে আমরা বলে থাকি প্রপাত ক্ষয়। তাহলে উঁচু স্থান থেকে আমাদের জল যখন নিচে পড়ে এবং সেখানে ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে আমরা বলে থাকি প্রপাত ক্ষয়। আর তারপরে চলে যাচ্ছে কি অবঘর্ষ ক্ষয় আর ঘর্ষণ ক্ষয়। দেখো, অবঘর্ষ ঘর্ষণটা অনেকে গুলিয়ে ফেলে। বলে দিই ব্যাপারটা। দেখো, ব্যাপারটা কী হয়, যখন কোনো নদী খাতের মধ্য থেকে বিভিন্ন নুড়িকাগর বালি প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময় কী হচ্ছে, দেখো একটা নদী খাত, জল যাচ্ছে, তো তাহলে এটা নদী খাত। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এই নদী খাতের মধ্যে ধরো একটা নদী খাত, নদী খাতের মধ্যে জলটা যাচ্ছে, খুঁটে নুড়ি কাকর বালি আছে, ধরো এটা আমার একটা নুড়ি, এই নুড়িটা যখন যাচ্ছে জলের সাথে একবার এই দেয়ালে ধাক্কা খাচ্ছে বা দেয়ালে ধাক্কা খাচ্ছে, তাহলে বলতে হবে কি জলপ্রবাহের সময় যখন কোনো আমার কোনো নুড়ি শিলাগাত্রের সাথে বা আমাদের নদীর তলদেশে বা নদীর দেহের গায়ে ধাক্কা খেতে খেতে ঘর্ষণ করতে করতে যখন যাবে, তখন এবার আঘাত খাচ্ছে, এর গাটাও যেমন ক্ষয় হবে, এটাও তেমন ক্ষয় হবে, এই নুড়িটাও কিন্তু ক্ষয় হবে। হতে 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 একটা সময় কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পলিগণে পরিণত হয়ে যায়, যেটা আমাদের মোহনাতে গিয়ে দেখতে পাই পলির আস্তরণ। এখন গল্পটা হচ্ছে এটা, যখন তাহলে কী বলতে হবে, নদীর সাথে বাহিত নুড়ি কাকর বালি যখন নদী গাত্রের দেয়ালে ধাক্কা খাচ্ছে এবং ক্ষয় কাজ করছে, তখন তাকে আমরা বলবো কি অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয়টা কি? ঘর্ষণ ক্ষয়টা হচ্ছে ঠিক এই নদীর মধ্য থেকে যখন এরকম ছোটো ছোটো নুড়ি কাকর বালি যেগুলো যাচ্ছে, এরা একে অপরের সাথে ধাক্কা খাবে, এটা যাচ্ছে এটা যাচ্ছে, ছুটতে ছুটতে ধাক্কা খাচ্ছে। তোমাদের যেমন দেখো একটা ট্র্যাকের মধ্যে যদি তোমার 10টা বন্ধুকে ছুটতে দেওয়া হয়, দেখবে ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারতে মারতে এগিয়ে যাচ্ছে। এই যে ধাক্কা মারতে মারতে এগিয়ে যাওয়াটা, ঠিক আছে, দাদা, অর্থাৎ একটা ট্রাকের মধ্যে তাহলে যখন তুমি নুড়ি কাকর ধাক্কা মারতে মারতে এগিয়ে যাবে, তখন তারা কি ভাঙবে, ক্ষইবে, ক্ষইতে 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 ছোটো হয়ে যাবে, তখন তো আমরা বলেছি কি ঘর্ষণ ক্ষয়। এটা হচ্ছে ব্যাপার। আর বহন পদ্ধতিটা কি? বহন পদ্ধতি হচ্ছে দ্রবণ পদ্ধতি। এই দ্রবণ পদ্ধতিটা কোনটা? যেটা বললাম একটু আগে, যে কোনো একটা জায়গায় যদি আমার শিলা, তাহলে কি হচ্ছে, যদি আমার
শিলা যদি দ্রবীভূত শিলা হয়, সেটা খনিজ লবণ, সৈন্ধব লবণ যাই হোক না কেন, সেগুলো জলে দ্রবীভূত হয়ে যাবে, জলের সাথে মিশে গিয়ে কোনো একটা দূরবর্তী স্থানে সেই জলটা বাহিত হচ্ছে, সেই খনিজ লবণটা কিন্তু বাহিত হয়ে চলে যাচ্ছে। সেখানে গিয়ে যখন জল শুষ্ক হয়ে যাবে, সেখানে কিন্তু আবার এই খনিজ লবণটা ফুটে উঠবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো এর যে ব্যাপারটা, এটা হচ্ছে দ্রবণ পদ্ধতিতে বহন বললাম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ভাসমান পদ্ধতি, দ্রবণের থেকে আরও একটু বড় সূক্ষ্ম সূক্ষ্ম মানে একটু বড়। বুঝতে পারছো? যেটা চোখে দেখা যাচ্ছে না, এটা চোখে দেখা যাবে। সূক্ষ্ম সূক্ষ্ম কাদাকণা পলিকণা নদীর জলের সাথে বাহিত হয়ে যায়। হ্যাঁ, যারা নদীর বোঝা, যাদেরকে নদীর বোঝা বলে মনে করে না, তাদেরকে আরামসে ভাসিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, ভাসিয়ে নিয়ে গিয়ে কী করছে, ভাসিয়ে নিয়ে গিয়ে আমাদের একদম যেখানে নদীর গতিবেগ কমেছে সেখানে স্থিতিশীল হচ্ছে। এটা চেপার। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে ভাসি 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 নিয়ে যাচ্ছে। এই ধরনের পদ্ধতিকে আমরা বলছি যে ভাসমান পদ্ধতিতে বয়ে নিয়ে যাওয়া। আর লম্ফদান পদ্ধতি মানে কি, লাফিয়ে 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 যাওয়া। এমন করে একটা ছোটো, মানে সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাদাকণা থেকে একটু বড় যে সমস্ত ছোটো ছোটো নুড়িগুলো থাকে, যেগুলো কী হয়, খানিকটা জলের গতিবেগ বাড়ছে, খানিকটা এগিয়ে যাচ্ছে, গিয়ে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় গিয়ে থেমে গেল, আবার জলের গতিবেগ বাড়ছে, আবার খানিকটা এগিয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিই তোমাদেরকে, এই যে দ্রবণ ক্ষয়ের কথা বলছি, ঠিক আছে, যেটা জলের সাথে কিন্তু মিশে আছে, ক্ষয় কিন্তু বহন কিন্তু হচ্ছে, খনিজ লবণটা কিন্তু বয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখতে পাচ্ছি না আমরা। ঠিক যেমন দেখবে একটা মানুষের পকেটে যেমন মানি ব্যাগ থাকে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বয়ে যাচ্ছে মানি ব্যাগটা। এটাকে আমরা বলতে চাচ্ছি দ্রবণ পদ্ধতি। ভাসমান পদ্ধতি কোনটা? ধরো তোমার পিঠে একটা ছোটো ব্যাগ আছে, বা কারোর একটা ভ্যানিটি ব্যাগ আছে হাতে করে, যেটা কিন্তু ভাসমান, এটা কিন্তু কোনো জায়গায় থিতাবে না, ভাসতে 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 এগিয়ে যাবে। ব্যাপারটা কী হয়, যেন এই যে লম্ফদানের মধ্যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, নুড়ি কাপড় কিন্তু ওরকম লাফাতে লাফাতে যাবে না, ওই জল যতদূর প্রবাহিত হচ্ছে ও ভাসতে 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 এগিয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি ভাসমান পদ্ধতিতে ক্ষয় এই বহন। বুঝতে চাই? ঠিক আছে, ভ্যানিটি ব্যাগ আমরা কোনো কি পিঠের ব্যাগটাকে বা ভ্যানিটি ব্যাগটাকে মাটিতে রাখতে রাখতে নিয়ে যাই? নিশ্চয়ই নিয়ে যাই না, যেখানে যে একটানায় চলে যাই। তারপরে যে লম্ফদান পদ্ধতি, লাফিয়ে লাফিয়ে যাওয়া, যেমন দেখবে আমরা যখন বাজার থেকে যে 10 কেজি ওজনের একটা বাজারের ব্যাগ নিয়ে আসি, কী করি, খানিকটা রাখি, আবার যখন শক্তি শেষে যায়, শক্তি এনার্জি পেয়ে যাই, তখন তাকে আমরা বইতে 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 নিয়ে যাচ্ছি, তাই না? আবার যখন শক্তিটা কমে যাচ্ছে, আবার তখন দাঁড় করাচ্ছি, আবার বই নিয়ে যাচ্ছি। ঠিক তেমনই এই নদীতে কী হয়, ছোটো ছোটো নুড়ি কাপড় যেগুলো থাকে, সেগুলো কী হয়, যাচ্ছে, নদীর গতিবেগ একটু কমে গেল, তারা থিতিয়ে পড়ে, আবার যখন নদী কমে গেল, গতিবেগ বেড়ে গেল, আবার তারা বয়ে বয়ে যাবে। এরকম চলতে থাকে লম্ফদান পদ্ধতিতে। আর একটা শেষ হচ্ছে তোমাদের আকর্ষণ পদ্ধতি, বা যেটাকে আমরা বলছি গড়ানো পদ্ধতি, ঠিক ট্রলি ব্যাগের মতন। গুড, যেমন একটু বড়, বাজারের ব্যাগের থেকে একটু বড়। ঠিক তেমনই এই লম্ফদানের প্রক্রিয়া, যে আমাদের যে ছোটো 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 নুড়ি কাপড় ছিল, ছোটো ছোটো নুড়ি কাপড় ছিল, এবং এখানে যেমন সূক্ষ্ম 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 চিক্ষ, এখানে ছোটো 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 ছিল, এর থেকে একটু বড় বড়, একটু বড় বড়, ধরো কোনো বোল্ডার বা কোনো প্রস্তরখণ্ড বা পাথরের খণ্ড, সেগুলো কী হয়, এগুলো তার জলে ভাসাতে পারবে না। তুমি ট্রলি ব্যাগ সব মনে করলেই তুমি যে বিশাল কিছু আমি মাথায় হাত, মানে হাত চালিয়ে থেকে নিয়ে যেতে পারবে না, এটা চেয়ে টানতে টানতে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক তেমনই এই জিনিসটা কী হয়, যখন একটা নদী প্রবাহ যা জল যায়, তখন এই যে জিনিসটা, এই যে এটা উল্টাতে পাল্টাতে 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 উল্টাতে পাল্টাতে পাল্টাতে এগিয়ে যায়। এই যে নুড়িকাপড়টা এই জল যাচ্ছে, ওই জলের টানে টানে স্রোতে স্রোতে সে পাল্টাতে পাল্টাতে এগিয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি কি, এটাকে বলে থাকি গড়ানো পদ্ধতি, বা জলের আকর্ষণে বোল্ডারটা এগিয়ে যাচ্ছে বলে এটাকে আমরা বলছি আকর্ষণ পদ্ধতি। বোঝাতে বললাম জিনিসটা? এটা হচ্ছে আমরা কি বললাম, এটা বললাম আকর্ষণ পদ্ধতি। তাহলে এখানে আকর্ষণ পদ্ধতি কে যাচ্ছে, বড় কোণা যাচ্ছে, তার থেকে ছোটো কোণা কোথায় যাচ্ছে, লম্ফদানে, তার থেকে আরও সূক্ষ্ম সূক্ষ্ম কোণা কোথায় যাচ্ছে, ভাসমানে যাচ্ছে। মনে রাখবে এটাকে। তাহলে এটা হচ্ছে নদীর বহন পদ্ধতি, আর এটা নদীর ক্ষয় কাজের পদ্ধতি। এই হচ্ছে তোমাদের পাঠ। আজকে এই পর্যন্ত থাক। পরের দিন এই ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে আমাদের নদীতে কী কী ভূমিরূপ তৈরি হয়, সেগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। কবে? পরের পাঠে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। ভালো থেকো সবাই। ওকে, ভালো করে পড়াশোনা করো।